তোমরা অনেকেই রাইট ফর্ম অফ ভার্ব দেখলে ভয় পেয়ে যাও। এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন। আজকের একটি মাত্র ভিডিওতে এটা নিয়ে তোমাদের যত কনফিউশন আছে সবগুলো কনফিউশন দূর করে দেব এবং যত রুলস আছে রাইট ফর্ম অফ ভার্বের জগতে সবগুলো রুলস আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথম রুলটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। যেমন প্রথম এক্সাম্পলটা হলো হি গোজ টু স্কুল। এখানে তোমাকে বক্সের মধ্যে গো দেয়া থাকবে, তোমাকে গোজ কিন্তু নিয়ে লিখতে হবে, কারণ হলো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হচ্ছে। দ্বিতীয়টা দেখো, দেই ওয়ার্ক হার্ড। দে এখানে একের অধিক, আর হি উপরেরটায় বুঝিয়েছিল একজন, আমি তুমি ছাড়া ভবে যারা আছে তারা সবাই থার্ড পারসন এবং তাদের মধ্য থেকে দুইটা ভাগ, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। সিঙ্গুলার কথাটা আসছে হলো সিঙ্গেল ওয়ার্ড থেকে, সিঙ্গেল মানে একজন বোঝায়, তার মানে সিঙ্গুলার মানেও একজনকে বোঝাবে, আর প্লুরাল মানে একের অধিক। এখন সহজে কিভাবে মনে রাখবে? মনে রাখবে হি, শি, ইট এবং যে কোনো নাম যদি একটা বোঝায় তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত হয়েছিল। আর দ্বিতীয়টা, এটা দে তারা একের অধিক, এটা কিন্তু প্লুরাল, তাই ভার্ব যা ছিল তাই থাকবে, এখানে আর কোনো পরিবর্তন হবে না। এরপর রুল 2 হলো সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হয়। যেমন ইংলিশ, তারপর তোমাকে একটা ওয়ার্ড দেয়া থাকবে বক্সে, ধরো স্পিক দেয়া থাকবে, এরপর অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা তোমাকে দেয়া আছে, এটাকে তুমি কি করবা? এটাকে কিন্তু তোমার ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এরকম বানাতে হবে। কেন? কারণ এই যে বাক্যটা আছে প্যাসিভে। তোমরা আশা করি অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে জানো। অ্যাক্টিভ হলো যেখানে কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ নিজে করে এমন বোঝায়, আর প্যাসিভ হলো কাজটা কারো দ্বারা করা হয় এরকম বোঝাবে, অর্থাৎ কাজটাই আগে থাকবে। যেমন এখানে বলতেছে ইংলিশ, তো ইংলিশ তো নিজে নিজে কখনোই কথা বলতে পারে না, তো ইংলিশে কথা বলা হয়, এই কারণে ইংলিশের পর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যামিজার ওয়াজার থেকে ইজ আসছে, এরপর স্পিক যে ভার্বটা ছিল ওইটা V3 হয়েছে। এরপর দ্য ওয়ার্ক, এখানে দেখো কাজটা প্রাধান্য পাচ্ছে, কাজটাই আগে দেয়া আছে এবং তার দ্বারা কাজটা হচ্ছে এমনটা বোঝাচ্ছে, এই কারণে এইখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কিন্তু ইজ দিতে হবে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। ইজ, তারপর এখানে ভার্বের V3 করতে হবে, ডো থেকে ডান, তাহলে পুরো বাক্যটা হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম। এরপর রুল 3 হলো সেন্টেন্সটি মোডাল অক্সিলিয়ারি যুক্ত প্যাসিভ ভয়েসের হলে এরপরে বি প্লাস V3 হয়। তোমরা অবশ্যই জানো আশা করি মোডাল কোন ভার্ব। মোডাল হলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো যদি থাকে তাহলে এগুলোর পর বি দিতে হবে, তারপর মূল ভার্ব যেটা থাকবে বক্সে সেটাতে V3 করতে হবে। যেমন দ্য টাস্ক ক্যান, এখানে দ্য টাস্ক দেখে আমরা বুঝতে পারতেছি যেহেতু কাজটা আগে আছে তার মানে এটা প্যাসিভ। এরপর আমাদের বি দিতে হবে এবং কমপ্লিট থেকে কমপ্লিটেড বানাতে হবে উইদিন 1 আওয়ার। এরপরেরটা দেখো দ্য রেজাল্ট, এখানেও ফলাফল তো নিজে নিজে প্রকাশ হতে পারে না, রেজাল্ট তো নিজে নিজে প্রকাশ হয় না, রেজাল্ট প্রকাশ করা হয় কারো দ্বারা। তো এখানে রেজাল্টের পর দেখো মে আসছে, মে একটা মোডাল, তাই এটার পর বি দিতে হবে, তারপর মূল ভার্বের V3 করতে হবে। তাহলে এটার অর্থটা দাঁড়াবে এমন যে ফলাফল দুপুর 2:30টায় প্রকাশিত হতে পারে। এখানে নিজে নিজে কিন্তু প্রকাশ হবে না, মানে কেউ প্রকাশ এটাকে করবে। এরপর এটা দেখো রুল 4, সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়, সরাসরি আইএনজি। যেমন আই স হিম, এখানে ড্র থাকবে তোমার ভার্ব বক্সের মধ্যে, ড্র থেকে ড্রয়িং করতে হবে। কেন? দেখো ড্র এর আগে আরও একটা ভার্ব আছে স, তো একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন ওইটাতে সরাসরি আইএনজি করতে হয়। এরপর দ্বিতীয়টা দেখো হি স্টার্টস, স্টার্টের পরে এখানে স্টাডি আসছে, তো স্টার্ট নিজে একটা ভার্ব, তারপর আরেকটা স্টাডি ভার্ব আসলে এটাকে আমরা আইএনজি যুক্ত করে ফেলবো। রুল 5 হলো সকল প্রেপোজিশনের পরে সকল ভার্বেরই আইএনজি যুক্ত হবে, তবে টু প্রেপোজিশনের পরে ভার্বের B1 হবে। এটা হলো শুধু একটা এক্সেপশনাল, টু ছাড়া যত প্রেপোজিশন আছে সবগুলোর পরেই কিন্তু ভার্বের আইএনজি হবে। যেমন প্রেপোজিশন আশা করি তোমরা জানো, অন, ইন, তারপর অফ, ফর,
এগুলো হলো প্রেপোজিশন। তারপর বাই, উইথ এগুলোর পরে যে কোনো ভার্ব আসবে ওইটাতে তুমি আইএনজি যুক্ত করবে। যেমন আই স্টপড থিঙ্কিং অফ, অফের পর ভার্ব আসতেছে, তো অফ তুমি জানো প্রেপোজিশন, তারপরে যেই ভার্বটাই আসবে আইএনজি যুক্ত করে ফেলবে। তারপর হি হ্যাজ সাকসেডেড ইন, এখানে ইন একটা প্রেপোজিশন তুমি জানো, ইনের পর যেই ভার্বই আসবে পাস, এটাকে আইএনজি যুক্ত করে ফেলবে। এরপর রুল 6, সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো শব্দ যদি থাকে, যেমন ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে হলো গতকাল, এগো, এগো মানে আগে, লং সিন্স মানে অনেক দিন ধরে বা অনেক আগে, তারপর লং এগো এটার মানেও অনেক আগে, ওয়ান্স একদা, ওয়ান্স আপন এর মানেও একদা কোনো এক সময় কোনো কিছু হয়েছিল, তারপর লাস্ট নাইট গত রাতে ইত্যাদি থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন হি, এখানে তোমাকে ভার্ব দেয়া থাকবে কাম হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি আসে, অর্থটা হয় এরকম। তো আমরা জানি গতকাল তো বাড়ি আসতে পারে না, গতকাল বাড়ি এসেছিল হবে, তাই কাম থেকে কেম বানাতে হবে। এবার কয়েকটা গুরুত্বপূর্ণ রুলস দেখি। রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও যদি ব্র্যাকেটে বি থাকে, তাহলে ওইখান থেকে যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব আমাদের বসাতে হবে। যা আমরা জানি যে টু বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এখানে বি বলতে সেই টু বি ভার্বগুলোকেই বোঝানো হয়েছে। যেমন ইন উইন্টার ব্যাডমিন্টন, এখানে ধরো বি দেয়া আছে বক্সের মধ্যে, তো ব্যাডমিন্টন ইজ আ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, তো ওইখান থেকে টু বি ভার্বের এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থেকে আমাদের ইজ এখানে বসাতে হবে। এরপর দেয়ার লিভড আ কিং হু, এখানে পুরো বাক্যটাই কিন্তু পাস্ট টেন্সে আছে, লিভড আ কিং, কোনো এক সময় একটা রাজা বাস করতো এরকম বোঝাচ্ছে। তো এটা আমরা যেই ভার্বটা আমাদের টু বি ভার্ব থেকে পাস্টের আছে ওয়াজ এবং ওয়ার, সেখান থেকে যেটা বসে সেটা বসাবো, যেহেতু একটা রাজার কথা বলতেছে তাইলে এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ওয়াজ বসবে। এরপর দেখো দ্বিতীয়টা, রাইট ফর্ম অফ ভার্বসে কোথাও নট থাকলে সেই শূন্য স্থানে কিন্তু ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসে। দেখা যাবে অনেক জায়গায় বক্সের মধ্যে নট দিয়ে দিবে, কোনো ভার্ব দিবে না, শুধু নট। তখন তোমাকে বুঝতে হবে হয়তো কোনো এক জায়গায় ডোন্ট, ডাজেন্ট বা ডিডেন্ট বসতে পারে। যেমন বিকজ অফ বিং লেজি হি নট আ গুড গ্রেড, এখানে ডিড নট গেট বসবে, শুধু নট দিয়ে দিতে পারে এখানে তোমাকে, তো ওইখান থেকে কিন্তু ডিড নট বানাতে হবে। এরপর প্যাসিভ, এটা এই রুলটা খুবই আনকমন, এটা আসে না বললেই চলে, বাট মাঝে মধ্যে দেখা যায় আসতে পারে, তো এটা না শিখলেও চলে, বাট মনে রাখো। 3 নম্বরটা, প্যাসিভ না হলে শুধু মোডালের পরে সবসময় বি1 বসে, আর প্যাসিভ হইলে এরপরে বি প্লাস বি3 বসে। যেমন প্রথম বাক্যটা হলো পিপল ক্যান ইউজ, এখানে কিন্তু এই বাক্যটা অ্যাক্টিভ, পিপল প্রথমেই সাবজেক্টটা আছে, এই কারণে আমরা ক্যানের পর বি1 ইউজের ইউজি ব্যবহার করব। দ্বিতীয়টা দেখো, এখানে বলছে ইন্টারনেট ক্যান, ইন্টারনেট নিজে তো কিছু করতে পারে না, ইন্টারনেটকে দিয়ে মানুষ কিছু করে এরকম হবে, যেহেতু এখানে অবজেক্টটা সামনে আসতেছে ইন্টারনেট, এই কারণে এটা হলো প্যাসিভ। তখন আমাদের ক্যানের পরে বি প্লাস ভি3 বসাতে হবে, বি প্লাস ভি3 ইউজড বানালাম আমরা এখানে ভি3 দিয়ে। এরপর 4 নম্বরটা হলো ওয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তবে ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে এর পরে ওয়াজ অথবা ওয়ার দিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন ওয়াইল সরাসরি ভার্ব আসছে এখানে ক্রস, তাই আমরা এটাকে সরাসরি আইএনজি করব, ক্রসিং দ্য রোড। দ্বিতীয়টা দেখো, টিচার এন্টার দ্য রুম ওয়াইল হি, এবার ওয়াইলের পর একটা সাবজেক্ট হি আছে, এই কারণে পুরো ভার্বটা, পুরো সেন্টেন্সটা আমরা খেয়াল করব কোন টেন্সে আছে। দেখো এখানে এন্টার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভি2তে আছে, অর্থাৎ পাস্টে আছে, এই কারণে আমরা এখানে পাস্টের যেটা আছে ওয়াজ সেটা আনবো, তারপর ভার্বের আইএনজি করব। এরপর 5 নম্বরটা, অ্যান্ড, অর, বাট এই কনজাংশনগুলোর ঠিক আগে পরে সাধারণত ভার্বের একই ফর্ম ব্যবহৃত হয়। যেমন ফ্রম দ্য বার্থ আওয়ার প্যারেন্টস আর নার্সিং অ্যান্ড, এই যে অ্যান্ডের আগে যেই ভার্বটা ছিল নার্সিং, এটা কিন্তু আইএনজি যুক্ত, তাই পরবর্তীতে যদি তোমাকে কোনো খালি ঘর দেয়া থাকে সেখানে যেই ভার্বটা বসবে ওইটাকেও আইএনজি যুক্ত করবে। যেমন ব্রিং থেকে আমরা ব্রিঙ্গিং বানালাম। এরপর এটা দেখো, হি টোল্ড টু ডু অর ডাই, এখানে অরের আগে যে ভার্বটা আছে সেটা ডু, ভি1 আছে ভার্বের বেস ফর্মে, তাই পরের ভার্বটাও আমরা ভার্বের বেস ফর্ম ডাই রাখবো। এরপরটা দেখো, হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট বাট লেফট ভেরি ফাস্ট,
এখানে দেখো বাটের আগে যে ভার্বটা আছে এই যে এখানে আছে ভার্বটা অ্যাটেন্ডেড ইডি যুক্ত, তার মানে পাস্টে ভি টুতে আছে। তাই বাটের পরে যেই ভার্বটা আছে লিভ থেকে আমরা লেফট ভি টু বানিয়ে ফেলবো। এরপর এই যে যেই রুলসগুলো এতক্ষণ দেখালাম এগুলো হলো মাস্ট। এইবার এগুলোকে কেন্দ্র করে আরও যেই অন্যান্য রুলস আছে, যত ধরনের রুলস আছে সবগুলোই আমরা ভেঙে ভেঙে আরও সহজ করে দেখব। তাহলে চলো রাইট ফর্ম অফ ভার্বসে রাইট ফর্ম অফ ভার্বসগুলো সহজে শেখার সম্পূর্ণ টেকনিকটা হলো, প্রথমেই একটা কথা মনে রাখবে, রাইট ফর্ম অফ ভার্ব ইকুয়াল বাক্যের সাবজেক্ট প্লাস টেন্স প্লাস স্পেশাল রুল দেখে ভার্বের সঠিক রূপ বসানো। তার মানে প্রথমেই তোমাকে সাবজেক্টটা খেয়াল করতে হবে, তারপর দেখতে হবে পুরো বাক্যটা কোন টেন্সে আছে, এরপর কয়েকটা স্পেশাল রুল আছে যেটা একটু পরে আমরা এখন দেখব, ওইগুলোকে ভালো করে দেখে তারপর সঠিক ভার্বটা নির্ণয় করে সেটার সঠিক রূপ বসাইলেই কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বে 10-এ 10 পেয়ে যাবে। এবার কি করবে, প্রথমে আগে পুরো প্যাসেজটা একবার পড়বে। যখন তোমাকে খাতা এই প্রশ্নটা দেওয়া হবে পরীক্ষার কেন্দ্রে, প্রথমে তোমাকে আগে পুরো প্যাসেজটা একবার পড়তে হবে। প্রথমেই যদি তুমি এটা সলভ করতে যাও তাহলে নিশ্চিত থাকো যে এখানে ভুল হবে। তাহলে প্রথমে হাতে পেয়েই প্যাসেজটা পড়বে, এরপর ব্ল্যাঙ্ক পূরণ করতে যাবে না, আগে শুধু পড়বে। পুরো প্যাসেজ পড়ে বোঝার চেষ্টা করো বিষয়টা কি, এই পুরো প্যাসেজের বিষয়টা কি, কার বা কিসের কথা বলা হচ্ছে এই প্যাসেজে, প্যাসেজটা কোন সময়ের কথা বলছে। দেখা যায় তোমাদের সবচেয়ে বেশি ভুল হয়, দেখা যায় প্যাসেজ দেয়া আছে হলো পাস্ট টেন্সে, অতীতকাল নিয়ে, তোমরা কি করো প্রেজেন্ট টেন্সে লিখে আসো, যার কারণে এখানে সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। এরপর কোন ধরনের ওয়ার্ড দরকার, যখন তুমি প্যাসেজটা পড়বে তখন প্রতিটা ব্ল্যাঙ্কে বক্স থেকে একটা একটা করে ওয়ার্ড নিয়ে দেখবে যে এখানে এই ওয়ার্ডটা মানায় কিনা, এগুলো দেখবে। এই যে এই বিষয়টা, এই পুরা বিষয়টাকে বলা হয় হলো কনটেক্সট বোঝা, মানে পুরা বিষয়টা যে এটা যে আসলে কি বোঝাচ্ছে এই জিনিসটাকে বোঝাটাই বলা হয় কনটেক্সট বোঝা। এরপর ক্লু এর সব শব্দ আগে দেখো, অর্থাৎ পুরো প্যাসেজটা সলভ করার আগে তুমি ক্লু এর সবগুলো শব্দ একবার একবার করে ভালো করে দেখে নিবে। ধরো মেক, ডেভেলপ, এডুকেট, গেট, এরকম 10টা ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দেখে তুমি মনে মনে এগুলোর অর্থ ভিতরে সাজিয়ে নাও, তারপর প্যাসেজটা পড়ো। এরপর স্টেপ 1, আগে সাবজেক্টটা তুমি খুঁজবা। প্রথমে দেখবে যে বাক্যের মধ্যে কাজটা কোন ব্যক্তি করছে, কে করছে। যেমন সাবজেক্ট হিসেবে হি, শি, ইট, রহিম, দ্য বয়, এভরিবডি, নো বডি, ইচ, এরকম যা কিছু থাকতে পারে। তুমি আগে সাবজেক্টটা দেখবে এটা কোন সাবজেক্ট, এরপর দেখবা সাবজেক্টটা কি প্লুরাল নাকি সেটা সিঙ্গুলার। উপরেরগুলো হলো সিঙ্গুলার, এরপর এগুলো হলো প্লুরাল, যে উই, দে, ইউ, দ্য বয়েস, পিপল, এগুলো কিন্তু একের অধিক বোঝায়, যার কারণে এগুলো হলো প্লুরাল। তারপর তুমি ভার্বের ফর্ম ঠিক করবে। যেমন যদি উই, দে, ইউ, দ্য বয়েস, পিপল এগুলো থাকে তাহলে ভার্বের রূপ হবে একরকম, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে আর সেটা থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তখন কিন্তু ওই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তো এরপর দেখি আমরা ওই নিয়মটা। যেমন হি, শি, ইট অথবা যে কোনো নাম যদি একটা থাকে থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব প্লাস এস বাই এস হবে। যেমন হি প্লেইজ ফুটবল, এখানে প্লে দেয়া থাকবে তোমাকে বক্সে, তোমাকে প্লে থেকে প্লেস বানাতে হবে। এরপর শি রিড আ বুক, রিড থেকে রিডস বানাতে হবে। আর একই জিনিস যদি আই, উই, ইউ, দে এগুলো থাকে, এগুলোর সাথে ওই ভার্বটা থাকে, তখন কিন্তু যেই ভার্ব ছিল ওইটাই থাকবে, ওইখানে কোনো এস বাই এস কোনো চেঞ্জ হবে না। যেমন দে প্লে ফুটবল, এটাই ভার্বের বেস ফর্ম, উই রিড বুকস এটাই থাকবে। এটাই খুব ভালো করে দেখবে যে কোন সাবজেক্টটা ইউজ করা হয়েছে ওইখানে। এরপর স্টেপ 2তে তোমাকে টাইম ওয়ার্ড খুঁজতে হবে। টাইম ওয়ার্ড মানে কি, সেন্টেন্সে কিছু সিগন্যাল ওয়ার্ড থাকে, এগুলো দেখলে টেন্স বোঝা সহজ হয়। যেমন প্রেজেন্ট ইনডেফিনিটের কিছু সিগন্যাল হলো এভরিডে প্রতিদিন, এভরি মর্নিং প্রতি সকালে, ইউজুয়ালি সাধারণত, জেনারেলি সাধারণত, অফেন প্রায়, অলওয়েজ সবসময়, রেগুলারলি এটার মানেও প্রতিনিয়ত, যেগুলো তোমাকে প্রতিদিন করা হয় এমন কিছু বোঝাবে, সেগুলো হলো প্রেজেন্ট ইনডেফিনিটের চিহ্ন। এগুলো যদি থাকে তাহলে সাধারণত ভার্বের সাথে এস বাই এস হবে যখন তুমি থার্ড পারসন সিঙ্গুলারে লিখবে। যেমন হি গোজ, গো থেকে গোজ হবে, তারপর টু স্কুল এভরিডে। এরপর পাস্ট ইনডেফিনিটের সিগন্যাল, যখন বাক্যে তুমি ইয়েস্টারডে দেখবা মানে গতকাল, তারপর এগো আগে, লাস্ট উইক গত সপ্তাহে, লাস্ট ইয়ার গত বছর, ওয়ান্স একদা,
তারপর দ্য আদার ডে। এইরকম যখন তুমি ওয়ার্ড দেখবা কোনো একটা বাক্যে, তখন সেই বাক্যটা তুমি ধরে নিবে পাস্ট ইনডেফিনিটে আছে, তার মানে ভার্বের কিন্তু আমাদের তখন V2 বানাতে হবে, পাস্ট টেন্সে নিতে হবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এখানে তো খালি ঘর ছিল এই ওয়েন্টের জায়গায়, তো আমরা এখানে ইয়েস্টারডে দেখার পর বুঝতে পারছি যে এটা আমাদের ভার্বটা V2তে নিতে হবে। তো বক্সের মধ্যে গো দেওয়া আছে, গো থেকে আমরা ওয়েন্ট বানাবো। এরপর ফিউচারের সিগন্যাল কি, টুমোরো থাকতে পারে, যে আগামীকাল, তার মানে সেটা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। তারপর নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে, নেক্সট ইয়ার মানে পরবর্তী বা আগামী বছর, তারপর সুন খুব শীঘ্রই, ইন দ্য ফিউচার ভবিষ্যতে। এগুলো থাকলে আমরা ধরে নিব সেটা আছে হলো প্রেজেন্ট, ফিউচার ইনডেফিনিট টেন্সে। তখন কিন্তু আমাদের উইল প্লাস V1 দিতে হবে। যেমন হি, তারপর আছে গো, হি তারপর আছে টুমোরো, এখানে বক্সে শুধু গো দেয়া আছে। তো টুমোরো দেখে আমরা বুঝবো এটা আছে হলো ফিউচারে, তখন আমরা উইল প্লাস V1 আনবো, উইল গো দিব। তারপরে স্টেপ 3, টু দেখলে সবসময় আমরা বারবার ওয়ান দিব। কিন্তু আরেকটা নিয়ম আছে, যেটা টু থাকলেও আইএনজি হয়, সেটা একটু পরে দেবো। কিন্তু আমরা সাধারণত টু থাকলে তারপর কিন্তু ভার্বের V1 হবে। যেমন টু গো, টু গুই থাকবে, টু রিড, রিডই থাকবে, টু প্লে, তারপর টু রাইট। এবং এগুলোর পরে কখনোই কিন্তু পাস্ট টেন্স হয় না, যেমন ওয়েন্ট, তারপর আইএনজি যুক্ত হয় না, গুইং, এগুলো কিন্তু হয় না। এরপর দেখি একটা এক্সাম্পল, যে হি ওয়ান্টস টু, টু আছে তার মানে এখানে আমরা V1 দেব, প্লে থেকে প্লেই রাখবো, তারপর ফুটবল। এরপর যেসব ক্ষেত্রে টু প্লাস ভার্বের আইএনজি হয়, এগুলো কয়েকটা জিনিস আছে, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এরকম আমাদের কাছে হলো 6টা 7টা জিনিস আছে, এই 7টা তুমি একটু মনে রাখবে কষ্ট করে। প্রথমটা যেটা সবচেয়ে বেশি আসে, এটা ছাড়া বাকিগুলো আসেও না, তুমি এটা সবচেয়ে বেশি মনে রাখবে, বাকিগুলো হালকা একটু দেখে রাখলেও চলবে। যেমন উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় সবসময়, এর অর্থ হলো উদ্দেশ্যে। যেমন হি ওয়েন্ট টু ঢাকা উইথ আ ভিউ টু, এবার ভার্বের সাথে আইন যাবে, গেটিং আ জব, সে চাকরি পাওয়ার উদ্দেশ্যে ঢাকায় গেল, এটা মনে রাখবে, এটা সবচেয়ে বেশি আসে, এটা আসবেই। এরপর দ্বিতীয়টা লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের আইনজি। যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে দেখা করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে আইনজি। তারপর বি অ্যাকাস্টমড টু এর পর ভার্বের সাথে আইনজি, এর অর্থ অভ্যস্ত হওয়া। যেমন হি ইজ অ্যাকাস্টমড টু ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। তারপর বি ইউজ টু, এটার সাথে ভার্বের আইনজি হয়। যেমন শি ইজ ইউজড টু গেটিং আপ আর্লি, সে ভোরে উঠায় অভ্যস্ত। 5 নম্বরটা হলো গেট ইউজ টু প্লাস ভার্বের আইএনজি, এর অর্থ অভ্যস্ত হয়ে যাওয়া। যেমন হি গট ইউজ টু লিভিং অ্যালন, সে একা থাকতে অভ্যস্ত হয়ে গেল। এবং আরেকটা জিনিস আছে, ওইটা ইউজ টু হলেও ভার্ব কিন্তু ওয়ান থাকে, ওইটা আইএনজি হয় না। উপরের দুইটা দেখতে পাচ্ছ, বি ইউজ টু এবং গেট ইউজ টু। যদি শুধু ইউজ টু থাকে বি এবং গেট ছাড়া, তখন এটার অর্থ কিন্তু হয় কোনো কিছু আগে কেউ অভ্যাসগতভাবে করতো, সেইটা বোঝাইতে গিয়া। যেমন হলো আই ইউজ টু প্লে ফুটবল, আমি আগে ফুটবল খেলতাম, এরকম একটা অর্থ প্রকাশ করবে এটা। যদি শুধু ইউজ টু থাকে তখন কিন্তু ভার্বের V1 দিবে, এটা একটু মনে রাখবে। এই দুইটা থেকে কিন্তু এটা একটু আলাদা। এরপর 6 নম্বর, অবজেক্ট টু প্লাস ভার্বের সাথে আইএনজি, আপত্তি করা অর্থে। যেমন আই অবজেক্ট টু স্মোকিং হিয়ার, আমি এখানে ধূমপান করার ব্যাপারে আপত্তি করি। 7 নম্বর, ইন এডিশন টু প্লাস ভার্বের আইএনজি, এটা হলো এছাড়াও অর্থে। যেমন ইন এডিশন টু স্টাডিং হি ওয়ার্কস, পড়াশোনার পাশাপাশি সে কাজও করে। তাহলে এই 7টা তোমরা মনে রাখবে। এরপর দেখি এসএসসি শর্টকাট, এগুলো একসাথে মুখস্থ করে ফেলবে। উইথ এ ভিউ টু প্লাস ভার্বের আইএনজি, লুক ফরওয়ার্ড টু এর সাথে ভার্বের আইএনজি, অ্যাকাস্টম টু এর সাথে ভার্বের আইএনজি, ইউজ টু এর সাথে ভার্বের আইএনজি, গেট ইউজ টু, অবজেক্ট টু এবং এডিশন টু, এগুলোর সাথে হলো ভার্বের আইএনজি। এটা একবার মুখস্থ করে ফেলবে। এরপর স্টেপ 4, প্রেপোজিশনের পরে ভার্ব হলে ভার্বের আইএনজি হয় সব সময়। যেমন ইন, অন, অ্যাট, বাই, উইদাউট, ফর, আফটার, বিফোর, অফ, এগুলো একটু আগে তোমাদেরকে দেখিয়ে এনেছি। তো এবার এগুলো আরেকটু দেখাই তোমাদেরকে। যেমন বাই আছে, ধরো বাইয়ের পর ওয়ার্ক আছে, ওয়ার্ককে আমরা ওয়ার্কিং বানাবো। তারপর উইদাউট আছে ধরো, এরপর ডু আছে, ডুইং বানাবো। আফটার পর ফিনিশ আছে, ফিনিশিং বানাবো। বিফোর এরপর গো আছে, গোয়িং বানাবো। এক্সাম্পল দেখি, হি ওয়েন্ট হোম উইদাউট, এখানে উইদাউট একটা প্রেপোজিশন, তারপর ডু আছে, তাহলে আমরা ডু থেকে ডুইং বানাবো।
এরপর স্টেপ 5 হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি3। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই নিয়মটা থেকে অসংখ্য আসে। তোমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের ভি3 হয়, এটা ঠাড়া মুখস্থ রাখবে। যেমন হ্যাজ আছে, হ্যাজের পর গো আছে, তাহলে কি করবে? ভি3 গন। হ্যাভের পর ইট আছে, ইটেন। হ্যাডের পর ফিনিশ আছে, ফিনিশড। হ্যাজের পর রাইট আছে, রিটেন। সবগুলো আমরা ভি3 করে ফেলবো যদি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ওয়ার্ড যে কোনো জায়গায় দেখি, তারপরে যে কোনো ভার্ব আসলেই সেটাকে আমরা ভি3 বানাবো। একটা এক্সাম্পল দেখি, হি হ্যাজ ফিনিশ হিজ ওয়ার্ক, এখানে আমরা ফিনিশড বানাবো। দে হ্যাভ গো হোম, আমরা গন বানাবো ভি3তে। এরপর স্টেপ 6 অ্যামিজার ওয়াজওয়ার প্লাস ভার্বের আইএনজি। যে কোনো জায়গায় তুমি অ্যামিজার ওয়াজওয়ার পাইবা, যে কোনো জায়গায় ডাইরেক্ট তুমি ভার্বের সাথে আইএনজি বসাই দিবা। যেমন অ্যাম গোয়িং, তারপর ইজ রিডিং, আর এর পর প্লে আছে প্লেয়িং, ওয়াজের পর স্লিপ আছে স্লিপিং, ওয়ারের পর ওয়ার্ক আছে, এটাকে আমরা বানাবো ওয়ার্কিং। এক্সাম্পল দেখি, হি ইজ, তারপর ধরো আছে রিড আ বুক, তাহলে আমরা রিডিং বানিয়ে ফেলবো। দে ওয়ার প্লে ফুটবল, প্লেয়িং ফুটবল। এরপর স্টেপ 7 প্যাসিভ ভয়েস চিনবে। প্যাসিভ হলে সাধারণত বি প্লাস ভি3 হয়। বি বলতে এখানে অ্যামিজার ওয়াজ ওয়ার টু বি ভার্ব প্লাস ভি3। যেমন ইজ রাইট আছে রিটেন, ওয়াজ বিল্ড, বিল্ড থেকে বিল্ড ভি3তে, আর মেক থেকে মেড, ওয়ার কল থেকে কল্ড। এবার একটা এক্সাম্পল দেখি, দ্য লেটার ওয়াজ, এখানে ধরো রাইট আছে বাই হিম। এখানে দ্য লেটার আছে, তোমাকে অনেক সময় ওয়াজও দেয়া থাকবে না, অনেক সময় দেয়া থাকতে পারে, তারপর কিন্তু দেয়া থাকলে তো তারপর ভি3 আনবেই। ধরো দেয়া নাই, শুধু দ্য লেটার বাই হিম আছে, তখন কিন্তু নিজে থেকে তোমাকে ওয়াজ রিটেন দিতে হবে। ওইটা কনটেক্সটটা দেখে, পুরো বাক্যটা দেখে কোন টেন্স আছে ওইটা দেখে তোমাকে ওয়াজ তারপর ভি3 আনতে হবে। কারণ দ্য লেটার চিঠি নিজে নিজে কিছু করতে পারে না, এটা দিয়ে মানুষ কিছু করে এমন বোঝাচ্ছে, যেহেতু এখানে অবজেক্টটা আগে আসলো তাই এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। এরপর 8 নম্বর, সিন্স বা ফর দেখলে সতর্ক হবে। যদি কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এমন বোঝায়, তাহলে সাধারণত হ্যাজ বা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি হয়। এটা কোন টেন্স তোমরা বলো তো? এটা অবশ্যই তোমরা জানো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি বসে। কখন আমরা এটা বুঝবো? যখন ওই বাক্যের মধ্যে ফর অথবা সিন্স থাকবে। ফর মানে কোনো একটা সময় ধরে বোঝাবে, আর সিন্স মানে কোনো একটা সময় থেকে শুরু হয়ে এখনও চলছে এমন বোঝাবে। যেমন হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, এখানে তোমাকে দেয়া আছে হি, তারপর এখানে দেওয়া আছে ফর 2 আওয়ার্স। ধরো এখানে তুমি রিড পাইলা বক্সের মধ্যে ওয়ার্ড, তখন কিন্তু নিচে থেকে হ্যাজ বিন রিডিং এটা বানাতে হবে, কারণ হলো সে 2 ঘন্টা ধরে পড়তেছে এমনটা বোঝাচ্ছে। এরপর শি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2020, তোমাকে দেয়া থাকবে শি, তারপর হিয়ার সিন্স 2020। তুমি বুঝতে পারতেছো লিভ বসবে বাস করা অর্থে, তো লিভ থেকে আমাদের হ্যাজ বিন লিভিং বানাতে হবে। এরপর আরও কয়েকটা দেখি, সিন্স বলতে এখানে স্টার্টিং পয়েন্ট বোঝাবে, যে কোনো একটা সময় থেকে শুরু হয়ে চলতেছে। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে। সিন্স 2020, 2020 সাল থেকে। সিন্স মানডে, সোমবার থেকে। তারপর ফর বলতে পিরিয়ড অফ টাইম, মানে একটা সময়ের ব্যক্তি বোঝাবে, যে এত সময় ধরে। যেমন ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে। ফর 5 ডেজ 5 দিন ধরে। ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে। এরপর স্টেপ 9 ওয়াইল দেখলে ভার্বের সাথে আইএনজি, যেটা আমরা একটু আগেও দেখে আসছি, যে ওয়াইল আই ওয়াজ, এখানে আই এর পর আই যেহেতু আছে, আই থাকলে তখন কিন্তু ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের আইএনজি হবে। তো এখানে আমরা আই দেখতে পাচ্ছি, তো আই এর সাথে ওয়াজ বসে, তাইলে ওয়াকিং। এরপর স্টেপ 10 ইফ বা কন্ডিশনালের রুল। তোমরা অবশ্যই জানো 3টা কন্ডিশনাল আছে। প্রথম ফার্স্ট কন্ডিশনাল হলো যদি ইফ প্লাস ভি1 থাকে, মানে প্রেজেন্ট ফর্ম, তখন তোমাকে নিতে হবে উইল প্লাস ভি1 অর্থাৎ ফিউচার ফর্মে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড। এবার তোমাকে এটা দেয়া আছে, ধরো ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা দেয়া আছে, তখন তুমি বুঝতে পারতেছো যেটা প্রেজেন্টে আছে,
অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। তাহলে তোমাকে উইল প্লাস বি ওয়ান করতে হবে পরবর্তীতে। এরপর সেকেন্ড কন্ডিশনাল হলো পাস্ট থাকলে তারপর উড দিতে হবে, অর্থাৎ ইফ প্লাস বি টু যদি থাকে তাহলে উড প্লাস বি ওয়ান বানাতে হবে। যেমন ইফ আই ওয়ার রিচ, এখানে ওয়ার কিন্তু বি টু, তাহলে হবে আই উড, উইল থেকে এবার উড হয়ে যাবে উড হেল্প দ্য পুয়ার, মানে হলো আমি যদি ধনী হতাম আমি গরিবদের সাহায্য করতাম। পরেরটা দেখি আরও সহজে বুঝবে। ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, কঠোর কাজ করত, হি উড পাস। এখানে দেখো ওয়ার্কড হার্ড, ইফের পর ভি টু, এই কারণে আমরা উড প্লাস পরবর্তীতে ভি ওয়ান আনবো। এরপর দেখো একটা স্পেশাল জিনিস হলো অবাস্তব কোনো কিছু বোঝাতে সব সাবজেক্টের সাথে ওয়্যার ব্যবহার করা যায়। যেমন ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম। এখানে বলা হয়েছে ইফ আই ওয়্যার রিচ, যদি আমি ধনী হতাম, যেটা একটা অবাস্তব কল্পনা, যেটা সম্ভব নয়। এই কারণে এখানে ওয়্যার আই এর সাথেও বসে। এরপর থার্ড কন্ডিশনালটা দেখি। এটা হলো ইফ প্লাস হ্যাড প্লাস বি থ্রি যদি তোমার থাকে তাহলে উড হ্যাভ প্লাস বি থ্রি হবে, এবং এইটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। শুধু তোমাদেরকে একটু নলেজটা টেস্ট করার জন্য এটা সবচেয়ে বেশি আসে, এটা মনে রাখবে ভালো করে। উপরের দুইটা খুব কম আসে, এটা আসে বেশি। ইফ প্লাস হ্যাড প্লাস বি থ্রি থাকলেই তোমাকে উড হ্যাভ প্লাস বি থ্রি পরবর্তীতে করতে হবে। যেমন ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ পাস্ট। আর অর্থটা হলো যদি তুমি কঠোর কাজ করে থাকতে তুমি পাস হয়ে থাকতে। আরেকটা হলো ইফ আই হ্যাড নোন ইট, যদি আমি এটা জেনে থাকতাম আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করে থাকতাম। এটা অনেক অতীতের একটা কথা বলবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্টকাট যেটা সহজে মনে রাখবে, ইফ প্লাস বি ওয়ান হলে তোমাকে উইল প্লাস বি ওয়ান করতে হবে। ইফ প্লাস বি টু যদি হয় তাহলে উড প্লাস বি ওয়ান বানাবে, এবং ইফ প্লাস হ্যাড প্লাস বি থ্রি যদি থাকে তাহলে উড হ্যাভ প্লাস বি থ্রি তুমি বানাবে। এরপর স্টেপ 11, নো সুনার দেন। এসএসসিতে এটা অনেক কাজে লাগে। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি প্লাস দেন। একটা এক্সাম্পল দেখি তাহলে সহজ হবে। নো সুনার হ্যাড হি রিচড, এখানে খেয়াল করো হ্যাডের পর যেটা আসবে ভার্ব সেটা কিন্তু ভি থ্রিতে রিচড, হ্যাডের পর ভার্ব আসছে এটা, তাই এটা রিচড। আমরা দেখে আসছি হ্যাভ হ্যাজ হ্যাডের পরেই কিন্তু ভার্ব আসলেই ভি থ্রি বানাতে হয়। তারপর দ্য স্টেশন, এরপর দেন আছে, দেনের পরে যেটা থাকবে সেটা কিন্তু আবার ভি টুতে লিখতে হয়। দেখো ট্রেন, দ্য ট্রেন লেফট, এটা আছে ভি টুতে, তাহলে পরবর্তী ভার্বটা আমরা ভি টুতে লিখব। এরপর স্টেপ 12-এ হার্ডলি বাই স্কার্সলি ওয়েন, হার্ডলি বাই স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস ওয়েন। একটা এক্সাম্পল দেখি তাহলে এটাও সহজ হয়ে যাবে। যেমন হার্ডলি হ্যাড আই, এখানে হ্যাডের পর ভি ভার্ব আসতেছে, তাহলে এটাকে আমাদেরকে হ্যাভ হ্যাজ হ্যাডের নিয়মে হ্যাডের পরে আসলেই ভি থ্রি বানাতে হবে রিচড। এরপর ওয়াইনের পর যেটা আসবে ভার্ব ওইটাও কিন্তু আগের নিয়মেই ভি টু করতে হবে। যেমন ওয়াইনের পর স্টার্ট আসছে সেটাকে আমরা স্টার্টেড বানাবো। এরপর স্টেপ 13, ইট ইজ হাই টাইম, এটা আশা করি অনেকেই জানো। ইট ইজ হাই টাইমের পরে ভার্বের ভি টু হয়। যেমন ইট ইজ হাই টাইম উই, ভার্ব হবে ওয়েন্ট, উই গো হবে না, এখানে ভার্ব ওয়েন্ট হবে, ভি টু করতে হয়, ওয়েন্ট হোম। এরপর দেখো স্টেপ 14, উড রাদার। এই উড রাদারের অর্থ হলো বরং কোনো কিছু ভালো হয়, এবং উড রাদার থাকলে এরপর সাবজেক্ট প্লাস ভি টু হয়। যেমন আই উড রাদার ইউ, এরপর স্টেট হিয়ার। দেখো উড রাদারের জন্য আমরা কিন্তু এখানে স্টে থেকে স্টেট বানালাম। এটার অর্থটা দাঁড়ায় এমন যে আমি চাই তুমি বরং থেকে যাও। এরপর স্টেপ 15 হলো লেট, লেট যদি থাকে কোনো বাক্যে তাহলে এরপর যত ভার্ব আসবে ওইটা কিন্তু ভি ওয়ান হবে, ভার্বের বেস ফর্মে বসবে। যেমন লেট মি গো, গো এর গোই থাকবে, লেট হিম প্লে, লেট হিম প্লে এর প্লেই থাকবে। এটাকে কখনো পরিবর্তন করা যাবে না, এটা পরিবর্তন হয় না, অ্যাজ বাই অ্যাজ যুক্তও হয় না, সরাসরি মেন ভার্ব যা থাকবে তাই দিবা। এরপর স্টেপ 16, মোডালের পর সবসময় ভার্বের ভি ওয়ান বসে। যেমন ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট, মানে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট এগুলোর পরে সরাসরি ভার্বের ভি ওয়ান হয় যদি না সেটা প্যাসিভ ফর্মে থাকে। যেমন ক্যান গো, তারপর শুড রিড, মাস্ট ওয়ার্ক, মে কাম, উইল ডু,
এই সবগুলোর পরে ভার্বের বি ওয়ান, এবং কখনোই এগুলো কিন্তু পাস্ট ফর্মে বা ফিউচার ফর্মে এরকম কিন্তু কখনো হয় না, এগুলো সবসময় এগুলোর পরে ভার্বের বি ওয়ান হয়। এরপর দেখো একটা এক্সাম্পল দেখি, ইউ শুড, শুডের পর ভার্ব আছে স্টাডি, স্টাডির স্টাডি থাকবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্টকাট, কোয়েশ্চেন পাওয়ার পর প্রতিটি ব্ল্যাঙ্কের আগে পরে এইগুলো খুঁজবে, যেমন টু আছে কিনা খুঁজবে, যদি থাকে তাহলে ভার্বের কিন্তু বি ওয়ান দিবে। ক্যান, কুড, মে, মাইট এবং উইল, উড, শ্যাল, শুড, মাস্ট এগুলো আছে কিনা, থাকলে এরপরেও ভি ওয়ান দিবে। অ্যামিজার আছে কিনা খেয়াল করে দেখবে, তাহলে ভার্বের আইএনজি দিবে। তারপর ওয়াজ ওয়ার আছে কিনা দেখবে, থাকলে ভার্বের আইএনজি। হ্যাভ হ্যাজ হ্যাড আছে কিনা দেখবে, থাকলে ভার্বের ভি থ্রি। তারপর প্রেপোজিশন প্লাস ভার্ব আছে কিনা দেখবে, থাকলে ভার্বের আইএনজি। তারপর প্যাসিভ কিনা বাক্যটা, থাকলে ভি থ্রি হবে মূল ভার্বের। তারপর ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট এরকম শব্দ থাকলে সেটা অতীতকাল বোঝাবে, ভি টু বসবে। এভরি ডে, ইউজুয়ালি, অফেন এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হবে। মানে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অ্যাজ বা ইএস যুক্ত হবে, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে মূল ভার্ব যা তাই থাকবে। তারপর সিন্স বা ফর প্লাস কন্টিনিউয়াস অ্যাকশন, যদি সিন্স বা ফর থাকে তাহলেই কিন্তু হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি আমরা বসাবো। তারপর ইট ইজ হাই টাইম যদি থাকে, ভি টু। তারপর লেট প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু আমরা লেটের পরে ভার্ব যেটা আসবে সেটাকে ভি ওয়ান বানাবো। এরপর ইফ প্লাস ভি ওয়ান যদি থাকে তাহলে উইল প্লাস ভি ওয়ান, এটা হলো কন্ডিশনালের নিয়ম। তারপর ইফ প্লাস ভি টু যদি থাকে তাহলে উড প্লাস ভি ওয়ান, এটাও দ্বিতীয় কন্ডিশন। তারপর তৃতীয় কন্ডিশনাল, ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি যদি থাকে তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি, এটা থার্ড কন্ডিশনাল, এই নিয়মে হবে। এরপর 5 স্টেপে আমরা এক্সামে এটা সলভ করব। এই টেকনিকটা দেখো, কোয়েশ্চেন পাওয়ার পর এভাবে কাজ করবে। স্টেপ ওয়ানে সিগন্যাল ওয়ার্ড খুঁজবে, কোথাও কি ইয়েস্টারডে, এভরিডে, সিন্স, অলরেডি এগুলো আছে কি না সেটা দেখবে। হেল্পিং ভার্ব দেখবে, ওইখানে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ হ্যাড, উইল এগুলো থেকে কোন ভার্বটা আছে সেটা খেয়াল করবে। তারপর স্টেপ থ্রিতে স্পেশাল রুল দেখবে, যেমন টু আছে কিনা, মোডাল আছে কিনা, প্রেপোজিশন কিনা, হাই টাইম, লেট অথবা প্যাসিভ সেন্টেন্স কিনা ইত্যাদি। তারপর সাবজেক্টটা দেখবে, যেমন হি যদি সাবজেক্ট হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে এটা অ্যাজ বাই অ্যাজ যুক্ত হবে, দেই হলে কিন্তু গুয়ের গুই থাকবে, এগুলো একটু খেয়াল করবে। তারপর স্টেপ 5 পুরো প্যাসেজটা পড়ে মিনিং চেক করবে। তারপর সব অ্যান্সার বসানোর পর পুরো প্যাসেজটা আবার একবার পড়বে, এরপর কিন্তু তুমি খাতায় উঠাবে। এরপর আমরা তো রুলসগুলো দেখে নিলাম, এবার চলো আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে নেই। আমরা যা যা এখন পড়লাম সেটার আলোকে দেখি আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারি কিনা। এই কোয়েশ্চেনটা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা, 2024-এ আসছে। প্রথমেই কিন্তু আমরা বলছি যে উপরের যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো পড়ে নিব, তারপর আমরা সলভিংয়ে যাব। এরপর পুরোটা একবার মিনিং চেক করে সলভ করে মনে মনে তারপর আমরা লিখতে যাব। সরাসরি লিখলে কিন্তু অনেক জায়গায় দেখা যাবে এক জায়গার উত্তর আরেক জায়গায় লিখে ফেলছো, তারপর কাটাকাটি হবে, ওই ঝামেলাই যাবে না এবং অনেক সময় লেগে যাবে। পুরোটা আগে পড়ব, তারপর আমরা সলভ করব। প্রথমে আমরা ওয়ার্ডগুলো দেখি। মক, মক মানে হলো উপহাস করা বা মজা নেওয়া। লুজ মানে হারানো। কিল মানে হত্যা করা। সার্ভ মানে পরিবেশন করা। শুট গুলি করা। স্টার্ট মানে শুরু করা। বিল্ড নির্মাণ করা। বিকাম হওয়া। টেক মানে গ্রহণ করা এবং ইন্টেন্সিফাই মানে হলো তীব্র করা। ইট ওয়াজ জুলাই 2024, এটা ছিল 2024-এর জুলাই। দ্য স্টুডেন্টস মুভমেন্ট ফর কোটা রিফর্ম স্টার্টেড। এখানে আমরা দেখো স্টার্ট থেকে স্টার্টেডে নেব। কেন নেব? কারণ দেখো তো প্রথমেই কি বলছে, ইট ওয়াজ জুলাই 2024, এটা 2026, 2024-এর কথা বলতেছে, তাই অতীত। এই কারণে আমরা কিন্তু এখানে যে ভার্বটা আসতেছে ওইটাকে আমরা বি টু করবো। মানে হলো ছাত্র আন্দোলন ফর কোটা রিফর্ম, কোটা রিফর্মের জন্য যে ছাত্র আন্দোলন সেটা শুরু হয়েছিল 24-এ। অ্যাট ফার্স্ট প্রথমে দ্য গভর্নমেন্ট টুক ইট অ্যাজ অ্যান অর্ডিনারি মুভমেন্ট, সরকার এটাকে সাধারণ একটা আন্দোলন হিসেবে নিয়েছিল। এখানেও দেখো টেক থেকে টুক হবে, আমাদেরকে এখানে দেয়া আছে টেক কিন্তু আমরা বানাবো টুক, ভি টুতে নিব, কারণ পুরো প্যাসেজটাই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে অতীতকাল নিয়ে লেখা। এরপর ইভেন পিপল ইন পাওয়ার স্টার্টেড,
এমনকি যারা ক্ষমতায় ছিল তারা শুরু করলো ড্যাশ স্টুডেন্টদেরকে কিছু একটা করা শুরু করলো। তো ওরা কিন্তু স্টুডেন্টকে মক করছে, মানে উপহাস করছে, স্টুডেন্টদেরকে নিয়ে মজা নিছে, এরকম কথা বলছে যেগুলো দিয়ে স্টুডেন্টদের সাথে মজা নেওয়া বোঝায়। তাইলে স্টার্টেড মকিং স্টুডেন্টস, মানে তাদেরকে নিয়ে মজা করা শুরু করলো, উপহাস করা শুরু করলো। বাট দ্য স্টুডেন্টস ডিডেন্ট ড্যাশ হার্ট, এখানে লুজ ছাড়া অন্য কিছু কিন্তু মানায় না। মানে স্টুডেন্টরা কিন্তু তাদের আশা হারায়নি, তাদের হৃদয়টা কিন্তু ভাঙেনি, তারা আশা হারায়নি। দে বিগেন টু ড্যাশ দ্য মুভমেন্ট আনটিল অল ক্লাসেস অফ সরি ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল, অর্থাৎ তারা শুরু করলো, এখানে আমরা ইন্টেন্সিফাই দিতে পারি, তীব্র করা শুরু করলো দ্য মুভমেন্ট, এই আন্দোলনটি, ইউনাইটিং অল ক্লাসেস অফ পিপল, সকল শ্রেণীর লোকদেরকে একত্রিত করে। এরপর দ্য পুলিশ ডাইরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট বিকেম ভেরি অ্যাগ্রেসিভ, অর্থাৎ সরকার কর্তৃক নির্দেশপ্রাপ্ত পুলিশরা খুব বেশি আগ্রাসী হয়ে গিয়েছিল। এখানেও কিন্তু আমরা বিকাম থেকে বিকেম দিলাম, যেহেতু পাস্ট টেন্সে আছে এই কারণে। অ্যাট ওয়ান পয়েন্ট, এক পর্যায়ে, আবু সাইদ, আই স্টুডেন্ট অফ রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি ড্যাশ, এখানে হবে হলো ওয়াজ কিল্ড, মানে আবু সাইদকে হত্যা করা হয় বাই দ্য পুলিশের দ্বারা। দিস ডেথ মুভড দ্য পিপল অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, এই মৃত্যুটা দেশ এবং বিদেশের সবাইকে নাড়া দেয়। ডিউরিং দ্য মুভমেন্ট, আন্দোলনের সময় মুগ্ধ আই ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়াজ, এখানে হবে শর্ট ডেড, ডেডের সাথে কিন্তু এখানে শুট থেকে শর্ট হবে, এটা ছাড়া কোনো অর্থ মিলে না। ওয়াজ শর্ট ডেড মানে যেখানে সে ছিল ওইখানেই কিন্তু তাকে গুলি করা হয় এবং সেখানে কিন্তু সে মারা যায়। ওয়াইল হি ওয়াজ সার্ভিং, যখন মুগ্ধ পানি পরিবেশন করতেছিল, ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি, অ্যামং দ্য প্রোটেস্টার্স, যারা প্রতিবাদ করতেছিল তাদেরকে। মোর দেন 1500 পিপল ওয়ার কিল্ড অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ওয়ার wounded ইন দ্য মুভমেন্ট, শত শত মানুষ মারা গিয়েছিল, 1500 মতো মানুষ মারা গিয়েছিল এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে আহত হয়েছিল। এরপর ফাইনালি, অবশেষে, দ্য ফেসিস্ট সরকার রিজাইন্ড অন আগস্ট 5, 2024, আগস্টের 2024 সালের 5 আগস্ট সে পদত্যাগ করে। নাও, এখন, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু ওয়ার্ক হার্ড, খুব বেশি পরিশ্রম করা, উইথ আ ভিউ টু, এই যে দেখো আমাদের নিয়মটা এখানে চলে আসছে, উইথ আ ভিউ টু, তাহলে কি হবে, টু এর পরে কি আমরা ভার্ব ওয়ান দেব না, কারণ এখানে উইথ এ ভিউ টু আছে, যেটার পরে আমাদের ভার্বের আইনজি দিতে হয়, তাহলে দিলাম আমরা বিল্ড থেকে বিল্ডিং আর নিউ বাংলাদেশ। তার মানে হলো ইট ইজ আওয়ার ডিউটি টু ওয়ার্ক হার্ড, এটা আমাদের কর্তব্য কঠোর পরিশ্রম করা, উইথ এ ভিউ টু বিল্ডিং আ নিউ বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই ভিডিওতে আমরা একটা বোর্ড সলভ করলাম, পরবর্তী ভিডিওতে আমরা আরও বোর্ড সলভ করে দেখাবো। সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদেরকে আজকে যা পড়ালাম এই সব কিছু কিন্তু আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে সরাসরি নিজে নিজে পড়ে নিতে পারো। যদি কোথাও প্রবলেম থেকে থাকে, ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো।